যেটার মান নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট ছিলাম না ট্রান্সলেশনের। আমার মনে হয়েছে লিটারাল ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে, যেটার কোনো আসলে সাহিত্যিক গুণ ছিল না। তখন স্বপ্ন দেখতাম ফিল্ম মেকার হওয়ার। মানে যে কোনো একটা রাইটার, সে যদি আজকে 10-15 বছর ধরে তার একটা জার্নি থাকে, সে মেহনত করতেছে একটা লাইনে, সেই মেহনতের একটা ভ্যালু আছে। তো প্রিয় দর্শক, আমাদের সঙ্গে বণিক বার্তার স্টুডিওতে আজ আছেন লেখক সাজিদুল হক আবির। কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার 2026-এর তালিকায় এবার যে দুজন বাংলাদেশি লেখকের গল্প স্থান পেয়েছে তার মধ্যে তিনি একজন। আজকে বণিক বার্তার স্টুডিওতে আমরা তার সঙ্গেই কথা বলবো। ভাই, আপনাকে অনেক অভিনন্দন। ধন্যবাদ। কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার 2026-এর তালিকায় নিজের নাম দেখার পর আপনার প্রথম অনুভূতি কেমন ছিল? আচ্ছা, আমাকে ইমেল পাঠিয়ে শর্টলিস্টেড হওয়ার ইনফরমেশনটা জানানো হয়েছে মার্চের 4 তারিখ। তো দেখেন, এপ্রিলের 14 তারিখ হচ্ছে এটা পাবলিশ করা হয়, তার 1.5 মাস আগে প্রায়। তো সেটা ছিল আসলে মানে রমজান মাস, মার্চের 4 তারিখ মাঝামাঝি। তো ম্যাক্সিমাম মানে যেটা হয় রমজান মাসে আমাদের, যে আমরা তখন রাত জেগে থাকি আর কি, মানে একসাথে সেহরি করে ঘুমানোর যে টেন্ডেন্সিটা। তো তখন আমি মেইলটা যখন পাই, তখন আমি ওই মানে কোনো একটা লেখালেখির কাজের ভিতরেই ছিলাম। আর যেটা হয়েছে যে কমনওয়েলথ ফাউন্ডেশনের সাথে আমার এই গল্পের থ্রুতে যোগাযোগ হচ্ছিল আপনার রেগুলার ডিসেম্বর জানুয়ারি থেকেই, কারণ আমার গল্পটা তো তার ট্রান্সলেশন সিলেক্ট করেছিল। তো ওই ট্রান্সলেশনের বেসিসে মানে রেগুলার ইমেলের থ্রুতে কমিউনিকেশন হচ্ছিল। তো যখন হঠাৎ করে আরেকটা ইমেল আসছে, আমি আসলে সাবজেক্ট পড়ি নাই, তো দেখলাম যে ইমেলের ল্যাঙ্গুয়েজটা খুব এক্সাইটিং, মানে যিনি পাঠাচ্ছেন জ্যাট সিমসন্স, মানে ওনার ভাষা হচ্ছে খুব এক্সাইটেড, এটা সেটা। তো পরে আমি মানে একটু পরে হচ্ছে মনোযোগ দিয়ে খুঁটিয়ে পড়ে দেখলাম যে উনি আমাকে শর্টলিস্টেড হওয়ার মানে সংবাদটা দিচ্ছেন। আমি খুশি ছিলাম, কিন্তু আমার মানে খুশি ছিলাম, এবং আমি অতটা অবাক হইনি, কারণ আসলে ট্রান্সলেশনের প্রসেসটা মাধ্যমে আমি বুঝে গিয়েছিলাম যে হয়তো কিছু একটা ভালো খবর আমি পেতে যাচ্ছি আর কি। ট্রান্সলেশনের প্রক্রিয়াটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, আপনি গল্পটি লিখেছিলেন বাংলায়। জি। কমনওয়েলথ ফাউন্ডেশন 9-10টার মতো মানে ভাষায়, ইংরেজির বাইরে তারা গল্প গ্রহণ করে আর কি। হ্যাঁ, এটা আমাদের অনেকে জানে না, জানলে ওকে। হয়তো বাংলাদেশ থেকে সাবমিশন সংখ্যা আরও বাড়তো। তো ওই গল্প যারা আসলে ট্রান্সলেটেড হয়ে মূল পর্বে আসে, তাদের ধরেন মানে বিপত্তি 2 ধাপে। একটা হচ্ছে যে প্রথমত যে বাংলা ভাষায় যে বাছের প্রক্রিয়াটা, হ্যাঁ, সেটা ফার্স্টে থেকে ক্রস করা লাগে। তারপরে সেটা ইংরেজি ট্রান্সলেশনের মেরিটের উপরে বেস করে আপনি ধরেন পরবর্তী ধাপে যেতে পারবেন কি পারবেন না। প্রসেসটা 2 ধাপে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মূল গল্পটার যে সমস্ত ছোট ছোট লোকাল নুয়ান্সেস, ছোট ছোট হয়তো রসিকতা, অথবা ছোট ধরেন মফিজ নামটা, যে আমার গল্পের নাম হচ্ছে মফিজ রিলেশনের স্পার্ক নাই। এখন মফিজ নামটা যে একই সাথে এক নাম প্লাস একটা বিশেষণ বা অ্যাডজেক্টিভ বাংলা হ্যাঁ, ভাষায়, বাংলাদেশে বাংলাদেশে। যে বোকা তার আমরা মফিজ বলি, হ্যাঁ। এইটা তো ধরেন মানে একজন ইংরেজ পাঠকের পক্ষে বোঝা পসিবল না। মানে প্রতিটি ভাষার যে নিজস্ব একটা দোতন্য থাকে। ছোট ছোট মানে অনেক অনেক সিক্রেটস থাকে, বলা যায় লস্ট ইন ট্রান্সলেশন আর কি, সেটা হারিয়ে যায়। তো আমার টেনশন ছিল আসলে ট্রান্সলেশন করলে কিভাবে কি হবে, কতটুকু কি হবে। তো ট্রান্সলেশনটা 2 ধাপে হয়। তো প্রথমত হচ্ছে আমার গল্পটা একটা ফার্স্ট ড্রাফট আমাকে করে পাঠানো হয়, যেটার মান নিয়ে আমি খুব একটা সন্তুষ্ট ছিলাম না ট্রান্সলেশনের। আমার মনে হয়েছে লিটারাল ট্রান্সলেশন করে দেওয়া হয়েছে, যেটার কোনো আসলে সাহিত্যিক গুণ ছিল না। এটা কি কমনওয়েলথ থেকে করা কমনওয়েলথ হয়েছে? থেকেই মানে আপনার করানো হয়েছিল একজনকে দিয়ে, এবং তিনি আসলে আমার গল্পের বিভিন্ন পার্ট মানে বাদও দিয়ে দিয়েছিলেন। বাদ দেওয়াটা হয়তো পলিটিক্যালি কারেক্ট ছিল আর কি। ওই অংশগুলা অনেক ইস্যুতে ক্রিটিক্যাল কমেন্ট করে, যেগুলা অনেকের জন্য অস্বস্তিদায়ক। তো আমি এটা জানানোর পরে ফাউন্ডেশন খুব হচ্ছে মানে কাইন্ডলি আসলে আমার ওই ফ্রাস্ট্রেশনটা তারা অ্যাকসেপ্ট করে, এবং তারা আরেকজনকে দিয়ে পরবর্তীতে গল্পটা এডিট করায়, ট্রান্সলেশনটা যে হচ্ছে মূল গল্পের সাথে মিলায় মিলে দেখেন আর কি। ফাইনাল ভার্সনটা নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম আর কি। এবং সোফার ফাউন্ডেশন নিজে যেই সেন্সিটিভিটি নিয়ে, দরদ নিয়ে হচ্ছে মানে অনুবাদের কাজটা করেছে, সেটা আমার কাছে খুবই প্রফেশনাল লেগেছে আর কি। আপনি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। আপনার এই পড়াশোনা আপনি বাংলা সাহিত্যের ক্ষেত্রেও ডেফিনেটলি একটা প্রভাব বিস্তার করে। জি। তো আপনার উপরে কিভাবে এটা প্রভাব আচ্ছা, আচ্ছা। বিস্তার করছে? ইংরেজি সাহিত্য পড়ার পেছনে আমার একটা মূল রিজন ছিল, তখন আসলে বয়স কম ছিল এবং মানে চোখে রঙিন চশমা ছিল আর কি। তখন স্বপ্ন দেখতাম ফিল্ম মেকার হওয়ার। আচ্ছা। এটা আমার মানে কয়েক ধাপে রিয়েলাইজ করা লাগছে যে আসলে ধরেন ফিল্ম মেকিং বা ডিরেক্টর হওয়ার জন্য যে ধরনের সাংগঠনিক দক্ষতা লাগে, তার থেকে আমার মানে ক্যারেক্টারটা আসলে সেক্লুডেড হয়ে নিজের একটা ক্রিয়েশনে মনোযোগ দেওয়ার জন্য আরও বেশি সুইটেবল। কিন্তু মানে আমার তখন টার্গেট ছিল যে যদি আমি ইভেন লাইক ডিরেক্টরও হতে চাই, আমার ধরেন ওয়ার্ল্ড ক্লাসিকগুলো পড়া থাকা লাগবে।
এবং ক্লাসিক লিটারেচার হচ্ছে সেই জিনিস যে জিনিস মানুষ কখনো শখ করে পড়ে না, সিলেবাসে থাকলে পড়ে, বুঝছেন। ক্লাসিক লিটারেচার খুবই পেইনস্টেকিংলি, মানে ওগুলো তো পিলারের মতো, ধরেন ইংরেজি সাহিত্যের একটা পার্টিকুলার টাইমে রোম্যান্টিক এরার একটা পিলারের মতো, ধরুন ওয়ার্ডসওয়ার্থ অথবা কোলরিজের অথবা কিটসের কবিতা, শেলি কিটসের কবিতা। তারপরে যদি আপনি ভিক্টোরিয়ান আমলে আসেন, যখন উপন্যাসগুলো তৈরি হচ্ছে আর কি, তখন ধরেন কিছু উপন্যাস আছে যেগুলো, তারপরে যখন মডার্নিজম আসলো তখন হচ্ছে আপনার ধরুন জোসেফ কনরাড, হ্যাঁ, জেমস জয়েস, তাদের লেখাপত্র হচ্ছে পিলারের মতো দাঁড়িয়ে গেছে মানে ওই সময়টাকে আপহোল্ড করার জন্য। কিন্তু ওগুলো আসলে ওই অর্থে সুখপাঠ্য না, প্লেজার রিডিংয়ের জন্য। ওই বইগুলো যদি আমি আসলে মানে ফর্মালি ইংরেজি সাহিত্যের ছাত্র না হতাম, তাহলে আসলে মানে পড়া হতো না কখনো। কিন্তু ক্লাসিককে ওভারকাম করে আপনি আসলে সাহিত্য করতে পারবেন না, মানে উই হ্যাভ টু গো থ্রু দিস। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ছাত্র হওয়ার সুবিধা, যে এমন অনেক বই পড়েছি যেগুলো আমি পড়তাম না যদি না আমি ইংরেজি সাহিত্যের ছাত্র হতাম, এবং যেগুলো পড়া আসলে আমার পরবর্তীতে পড়াটা সহজ করে দিছে। এরপরে যে সমস্ত বইপত্র অ্যাপ্রোচ করেছি সহজে বুঝতে পেরেছি। এটা হচ্ছে আপনার মানে ছাত্র হওয়ার সুবিধা যেটা আমি পেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে এখন শিক্ষকতা পেশা থেকে আমার এটা মানে ইংরেজি সাহিত্য মানে আমি ইংরেজি সাহিত্য পড়াই না। আমার যে কোর্সটা আমি দীর্ঘদিন ধরে পড়াই, আমি যে ইউনিভার্সিটিতে পড়াচ্ছি সেখানে, সেটা হচ্ছে যে আপনার হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষার ইতিহাস মূলত আর কি। ওইটা আমার এক্সপার্টিসের জায়গা আর কি রিসেন্টলি। তো এই কোর্সটার সাথে দীর্ঘদিন থাকার ফলে পড়ানোর ফলে আমার উপকার যেটা হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে যেটা হচ্ছে আপনার মানে এখন সলভেন্ট ভাষা, মানে অস্বীকার করার উপায় নেই আসলে। হ্যাঁ। আপনি যতটাই মানে জিনিসটাকে কলোনিয়াল লেন্সে দেখেন বা না দেখেন, রিয়েলিটি হচ্ছে যে ধরেন পৃথিবীতে যে ভাষাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজি। তো ইংরেজি ভাষার একটা ওভারঅল উত্থানের প্রসেসটা আমি আর কি এই কোর্সের মাধ্যমে ধরেন টের পেয়েছি। যেমন এবং টেকনোলজি কিভাবে করে আসলে আপনার মানে সৃজনশীলতাকে প্রভাবিত করে। যেমন আপনার ইংরেজি যে সাহিত্য, এটা আসলে একটা পৃথিবীর অন্যান্য সাহিত্যের মধ্যে একটা ওরাল ট্র্যাডিশনই ছিল আর কি। ইংরেজি ভাষায় যে প্রাইমারি ক্লাসিকগুলো, ধরেন বেউল বলেন অথবা ব্যাটল অফ মেলডেন, হ্যাঁ, যেগুলো 1000 খ্রিস্টাব্দের আগে লেখা, খেদমন সিম, এগুলো হচ্ছে আপনার ওরাল পোয়েট্রি, মুখে মুখে চারণ কবিরা তৈরি করেছেন, এবং ওইভাবে করে আসলে মানে কিছু কিছু চেঞ্জ হয়ে হয়ে আপনার শত শত বছর টিকে গেছে। তো ইংল্যান্ডে প্রিন্টিং প্রেস প্রথম আসলে 1476 সালে, তখন হচ্ছে সাহিত্য আর আলাদা আরেকটা মোড় নিল আর কি, যখন বইগুলো প্রিন্ট হওয়া শুরু করলো আর কি। তো এইভাবে আপনার চললো প্রায় 500-600 বছর। তারপর এখন তো টেকনোলজির আমল, এখন আপনার মানে মানুষ আরো ছোট পরিসরে মানে লেখা পড়তে অভ্যস্ত, যে রেগুলার বেসিসে নিজের নিউজ ফিডে আসলে প্রতিদিন খবর নিতে চায় ফেসবুকে, তার জন্য আসলে একটা 400 পেজের বা 500 পেজের উপন্যাস পড়াটা মুশকিলই আর কি। তো এইভাবে আর কি। তাহলে এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বা এত এত কন্টেন্ট, এই যুগে ফিকশন, গল্প, সাহিত্য এর গুরুত্ব কতটা আছে বা কিভাবে এটাকে চিন্তা করছেন আপনি? গুরুত্ব তো আসলে ওইটা নির্ধারণ করে সময়, সময় হচ্ছে আপনার সবচেয়ে ভালো জাজ। ঠিক আছে, তো কোন কাজের গুরুত্ব থাকবে থাকবে না ওইটা সময় ঠিক করে দেবে। বাট আমার নিজেকে আসলে ধরেন মনে হয় যে একটা প্রায় বিলুপ্ত হতে যাওয়া একটা মানে মিডিয়ামের মানে শেষ জেনারেশনের একজন লোক হিসেবে, ধরেন গার্মেন্টস শিল্প আসার পর যেমন তাঁত মানে প্রায় এখন বিলুপ্তির পথে আর কি, তো সেরকমই আর কি। মানে মানুষ এখন মানে সত্য কথা, আপনার হাতে যদি মোবাইল থাকে এবং আপনার এন্টারটেনমেন্টের জন্য রিলস থাকে, মানুষ তো এমন একটা প্রাণী যে হচ্ছে সবসময় নিজের এন্টারটেনমেন্টের জন্য ইজিয়েস্ট মিডিয়ামটা খুঁজে নিচ্ছে আর কি। আরাম করে এন্টারটেইন হওয়া, মানে শুয়ে শুয়ে আমি রিলস স্ক্রল করতেছি, আমার এন্টারটেইন হওয়ার জন্য আসলে একটা 200-300 পেজের বই পড়া কঠিন একটা বই, ফিলোসফিক্যাল বই। যেমন কুন্দেরার উপন্যাস যদি আপনি দেখেন, সে একটা ফিলোসফি দিয়ে শুরু করে, তারপর আস্তে আস্তে সে গল্পের ভিতরে ঢুকে ওদের 4-5টা চ্যাপ্টার পরে গিয়ে, বা ধরেন লিও তলস্তয়, ওনাদের মেইন ক্যারেক্টার আসি হচ্ছে 200-300 পেজ যাওয়ার পরে আর কি। তো এখনকার পাঠকরা হয়তো মানে এগুলোর ভিতর দিয়ে যেতে চাইবে না। কিন্তু একই সঙ্গে সাহিত্যের প্রচার প্রসারের যদি কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রেও কি সোশ্যাল মিডিয়া বা এই বর্তমান ডিজিটাল যুগ কি প্রভাবিত করছে কিনা? ওইভাবে আসলে সাহিত্যের প্রচার করে লাভ নাই। সাহিত্য যেগুলো টিকবে সেগুলো সেটার মানে ইনহেরেন্ট কোয়ালিটির জন্যই। মানে পাঠকের কাছে পৌঁছানোর বিষয়টা, যেমন আপনাকেও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকেই আপনার খবরটি জেনেছি। সোশ্যাল মিডিয়া ওই কমিউনিকেশনের জায়গাটা তো লেখকের দেখারই কথা না, প্রথম কথা। বিদেশে তো লেখকের এজেন্ট থাকে। এখন আমি তো মানে পোড়া কপাল বলে আমার সবকিছু একসাথে ডিল করা লাগে। আমার তো আসলে নিজেকে বিচ্ছিন্ন করে লেখার পড়ার ভিতরে রাখার কথা ছিল আর কি। তো সেই ক্ষেত্রে হয়তো কিছু হেল্প করে, কিন্তু ধরেন আমার মানে আপনি সোশ্যাল মিডিয়া অনেক প্রচারণা করে একটা বইকে হুট করে ফর এ সার্টেন টাইম বেস্ট সেলার করতে পারেন। বেস্ট সেলার ক্লাসিক এক জিনিস না, যে জিনিসটা 50 বছর 100 বছর টিকে যাবে
সেটা সোশ্যাল মিডিয়ার গুণে না, নিজের ভেতরের কোয়ালিটির কারণে। আচ্ছা, আমরা আবার আপনার একটু গল্পের আলোচনায় ফিরে যাই। গল্পের নামটি মফিজের রিলেশনের স্পার্ক নাই। এই গল্পটি লেখার পেছনে আপনার কি স্পার্ক ছিল? আমি যেটা আগেও বলেছি যে ধরেন আমি গল্প দুইভাবে পাই। একটা হচ্ছে যে ধরেন আমার যাপিত জীবনে একটা দৃশ্য আমাকে খুব শক্তভাবে নাড়া দিয়ে গেছে এবং সেই দৃশ্যটা হয়তো আমি ক্যারি করতেছি নিজের ভিতরে একটা লম্বা সময় ধরে। যেমন আমার মহল্লায় ধরেন, আমি একটা জাস্ট ছোট একটা উদাহরণ দিই। আমার মহল্লায় আপনার মানে একটা মানে কনফেকশনারি শপে মালিক হচ্ছে আপনার চাও বিক্রি করে, চা কফি বিক্রি করে। তো সেই ভদ্রলোকের হচ্ছে আপনার একবার একটা মানে হেল্পিং হ্যান্ড হিসেবে আনলো হচ্ছে একটা বাচ্চা মেয়েকে গ্রাম থেকে। সেই মেয়েটার বয়স হতো হয়তো 7-8 হবে। তো সেই মেয়েটা আমি দেখতাম যে ওই লোকটার বাসা থেকে হচ্ছে আপনার ওই শীতের সকালে রেগুলার বেসিসে আপনার হিজাব পরা বাচ্চা একটা মেয়ে, হ্যাঁ, যতটুকু শরীর ঢাকা পসিবল। কারণ ওই মেয়েটা জানে যে সে যে জায়গা থেকে আসছে সেই জায়গায় তার বাবা মা নাই এখন। তো তার নিজের ওই বাচ্চা মেয়েটাই বুঝে তার নিজের মানে সম্ভ্রম রক্ষা তার নিজেরই করা লাগবে। এবং সে হচ্ছে ধরেন একেবারে খুবই মানে জুবুথুবু হয়ে দুইটা গরম পানির ফ্ল্যাক্স টানছে হাতে, এবং তার সাথে আমার রাস্তায় চোখাচোখি হলো একটা বাচ্চা মেয়ে, হয়তো আমার মানে নিজের মেয়ের বয়সে হয়তো হতে পারতো। তো সেই মেয়েটা আমার আমার দিকে তাকালো, আমি ওর দিকে তাকালাম, ও বুঝলো যে আমার চোখে ওর প্রতি যে সিম্পেথি বা করুণা আছে, এবং সে সেটা পছন্দ করলো না। সে সাথে সাথেই চোখ সরায় নিল, মাটির দিকে তাকায় সে হচ্ছে হেঁটে চলে গেল। এই একটা ঘটনার ক্ষত ধরেন আমি আজকে প্রায় বছরখানেক আমার ভিতরে বহন করে বেড়াচ্ছি আর কি। তো এই একটা জিনিস যেটা হচ্ছে আমি কোনোদিন না কোনোদিন আমি আমার লেখায় আনবো এই মেয়েটার ঘটনাটা। এটা হচ্ছে একটা ওয়ে আর গল্প পাওয়ার। আর আরেকটা ওয়ে যেটা মুভিজ রিলেশনের স্পার্ক আমি পেয়েছি, সেটা হচ্ছে আইডিয়া হিসেবে ধরেন কিছু গল্প আমার মাথায় আসে। যেমন রিলেশনের স্পার্ক নাই, এই ফ্রেজটা আমাদের সমাজে একটা প্রচলিত একটা একটা মানে টার্ম, যে কারোর সাথে রিলেশনে বনিবনা নাই মানে তার রিলেশনের স্পার্ক নাই। স্পার্ক তো একটা ভিন্ন জিনিস, সেটা রিলেশনে কিভাবে আসে। তো এইটা নিয়ে আমি একটা স্যাটায়ার করার ট্রাই করলাম আর কি এই জায়গায়। এখানে মেইন ক্যারেক্টার যে থাকে মফিজ, তার ওয়াইফের সাথে তার রিলেশনে হচ্ছে আপনার ওইভাবে বনিবনা থাকে না। তখন সে হচ্ছে আপনার একজন মানে এডুকেটেড মানুষে গিয়ে জিজ্ঞাসা করে যে ভাই ঝামেলা কি, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি বুঝতেছি না, আপনি যদি একটু গাইড করতেন। তো সেই লোকটা বলে যে তোর সাথে তোর বই স্পার্ক নাই। এবং সেই স্পার্ক জিনিসটা বুঝতে, স্পার্ক বুঝে যে এটা একটা ইলেকট্রিক্যাল ব্যাপার, কিন্তু জিনিসটা এক্স্যাক্টলি সে বুঝে না। পরে সে যায় লোকাল ইলেকট্রিশিয়ানের কাছে। তো সেই ইলেকট্রিশিয়ান হওয়ার আগে ছিল হচ্ছে আপনার টিউশনি করাতো, ফিজিক্সের ছাত্র ছিল। তো সে খুব এক্সাইটেড হয়ে যায়, অনেকদিন পরে সে একটা ছাত্র পাইছে। পরে সে হচ্ছে বোর্ডে পুরা পরমাণু স্ট্রাকচার আইকা বুঝায় যে ধরেন ইলেকট্রন প্রোটন যখন দৌড়াইতে থাকে এবং তাদের ভিতরে আধানের ইমব্যালেন্স হয়, ব্যালেন্স থাকলে হচ্ছে আপনার মানে সমস্যা নেই, জিনিসটা একটা স্ট্রাকচারের ভিতরে থাকে, কারণ ইমব্যালেন্স হয়ে গেছে। তো ইমব্যালেন্সটারই হইতেছে মফিজ স্পার্কহীনতা হিসেবে ধরে, এবং সে ঠিক করে যে সে ইলেকট্রনের গতিতে দৌড়ায় হইতেছে সে স্পার্কটা রিলেশনে অর্জন করবে। তো জিনিসটা পুরো একটা স্যাটারের দিকে যায় আর কি। এটার ভিতরে অনেক ইস্যু পরে ঢুকে আর কি। আমরা আসলে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি গল্পটি কখন আমরা পড়তে পারবো। শুনেছি আপনি সঙ্গীত চর্চাও করেন। সঙ্গীত চর্চা এবং সাহিত্য চর্চা দুটোকে কি একসাথে গাঁথা হয় নাকি আলাদা আলাদাভাবে চর্চা করেন? সঙ্গীতে আমি আসলে গত গত 1-1.5 বছর ধরে আসলে ওই টাচে নাই, বাট মানে মিউজিক হচ্ছে আমার সবচেয়ে দীর্ঘদিন ধরে চর্চা করা একটা মানে সাংস্কৃতিক মাধ্যম। আমার 1994 সাল থেকে আমি ধরেন আমার বাবার সূত্রে প্রাতিষ্ঠানিকভাবে গান শিখি আর কি। ছায়ানটে উচ্চাঙ্গ সঙ্গীত বিভাগের মানে ছাত্র ছিলাম আমি। ওস্তাদ রেজওয়ান আলী খান লাবলু স্যারের ছাত্র ছিলাম, যেটা গোয়ালিয়র ঘরানার সাথে গিয়ে ট্র্যাডিশনটা মিলে আর কি ভারতের। সঙ্গীত চর্চাটা যেটা, সেটা আসলে একটা মানে এটার সাথে সাহিত্যের সম্পর্ক নাই, এটা আমার ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করা আরেকটা মিডিয়াম ছিল আর কি। কিন্তু এখন এটা চর্চায় নাই এই কারণে, কারণ প্রথম কথা হচ্ছে যে এটা খুব একটা কস্টলি মিডিয়াম। মানে আপনি যদি গান, আমার অনেকগুলো অরিজিনাল গান আছে যা আমি প্রায় 3/1 রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে আপলোডও করে রাখছি প্রফেশনালি আপনার রেকর্ড করে, কিন্তু এগুলা কোনোখানে নিয়ে যেতে পারি নাই। ধরেন আমার একটা স্বপ্ন ছিল, আমি যখন ঢাকা ভার্সিটি স্টুডেন্ট তখন টিএসসিতে আমি দেখতাম যে তখন হঠাৎ করে ওই সময় অনুপম রয় অনেক ফেমাস হয়ে গেল কলকাতার। অর্ণবদার গান গাইতো ছেলেপেলেরা, ওয়ারফেইজ, আইয়ুব বাচ্চুর গান, আর্টসেল। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমার গান হচ্ছে আমি একদিন টিএসসিতে মানে যখন আমার বয়স হয়ে যাবে আসবে এবং দেখবো যে ছেলেপেলে আমার একটা গান হয়তো গিটার বাজিয়ে গাইতেছে আর কি। তো আমার মিউজিক কম্পোজ করার পিছনে ওইটা ছিল ইন্সপিরেশন আর কি। তো রিয়েলিটি চেক খেয়ে আসলে মানে ধরেন গত 1-1.5 বছরে অ্যাটলিস্ট আমি আর মানে পারফরমেন্সের সাথে নাই। কিন্তু লাইক যেটা বললাম, সাহিত্য চর্চাটা খুব সেক্লুডেড, এবং এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার জিনিসটা হইলে আসলে একভাবে স্পার্ক করে আর কি, যে কারণে সাহিত্যটাই আঁকড়ায় ধরে আছে আর কি। বিচ্ছিন্ন জিনিস, একটার সাথে আরেকটা সম্পর্ক নাই আসলে। আপনি যে গল্পটি লিখেছেন স্পার্ক নিয়ে, এই গল্পটি বর্তমান সময়ের প্রেক্ষিতে পুরুষদের জীবন নিয়ে লেখা। আপনার বিভিন্ন লেখাপত্রে এরকমটা দেখা যায়। তো এটা কি মানে কোনো বিশেষ চিন্তা থেকে? না, আমার লেখক হিসেবে অবস্থানটা হচ্ছে যে কোনো থিওরির এগেনস্টে, এটা বুঝতে হবে আর কি। জিনিসটা ভিন্ন ব্যাপার। নারীবাদ একটা থিওরি, জাতীয়তাবাদ একটা থিওরি,
আপনার উত্তর ঔপনিবেশিকতাবাদ যেটা পোস্ট কলোনিয়ালিজম, এটা একটা থিওরি, আপনার উত্তর আধুনিকতা একটা থিওরি, আধুনিকতা একটা থিওরি। এই সমস্ত থিওরি হচ্ছে আপনার বড় একটা ফাইন্যান্স আছে এগুলোর পিছনে। যে কোনো থিওরি গ্লোবালি যখন জনপ্রিয় হয়ে উঠে, সেটার পিছনে একটা বড় একটা আপনার ইন্ডাস্ট্রি কাজ করতে থাকে আর কি। আমার সাহিত্য হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রির এগেনস্টে ব্যক্তি মানুষের আপনার সংগ্রাম নিয়ে আর কি। যেমন আমার যেই গল্পটা হচ্ছে আপনার এই বছর এটা সিলেক্টেড হয়েছে, আমি তার আগের বছরে কমনওয়েলথে গল্প পাঠাইছিলাম যেটা শর্ট লিস্টেড হয় নাই। তো সেটার কাহিনী ছিল হচ্ছে আপনার ধরেন জুলাই প্রেক্ষাপটেই, কিন্তু ওই গল্প প্রেক্ষাপটটা ছিল এরকম যে একটা সদ্য ডিভোর্সি বাবা, তার হচ্ছে আপনার মানে বাচ্চার সাথে যেদিন দেখা করার কথা, তো সেটা হচ্ছে জুলাই আপনার এই কারফিউর ভিতরে পড়ে গেছে আর কি। সে হচ্ছে তার বাড়ির মানে বারান্দা দিয়ে দেখতে পাচ্ছে যে দুইটা গ্রুপ মারামারি করতেছে, একটা হচ্ছে পুলিশ এবং একটা দল হচ্ছে যারা হচ্ছে আপনার মানে রেভলিউশনের সাথে যুক্ত। কিন্তু সে এটার সাথে কোনো দলের সাথে সে মানে ওইভাবে মানে সিঙ্ক ইন করতে পারতেছে না, বিকজ সে হচ্ছে ডেমোক্রেসি প্রবলেমটা বুঝে, যে অনেকে ডেমোক্রেসি স্টাবলিশ করতে গিয়ে আলটিমেটলি অটোক্রেটিক রুলার হিসেবে দাঁড়া যায়। তো তার সেই এডুকেশনটা আছে, সে বুঝে যে আসলে সমস্যাটা কোন জায়গায়, এবং একই সাথে হচ্ছে সে তার মেইন কষ্ট হচ্ছে সে তার বাচ্চার সাথে মিট করতে পারতেছে না। হ্যাঁ, অথবা ধরেন বাচ্চার সাথে সে মিট করছে কিন্তু কারফিউ, ধরেন বেলা হয়তো 4টা থেকে 4:30 থেকে কারফিউ, এখন বাচ্চা ঘুমায় গেছে, সে ঘুমন্ত বাচ্চারা নিয়ে গিয়ে সে বাচ্চার মার কাছে পৌঁছায় দিবে কিভাবে, তার টেনশন হচ্ছে এইটা। হ্যাঁ, তো জিনিসটা এটা একটা এরকম আর কি। আর ধরেন যেহেতু আমি নিজে পুরুষ মানুষ, আমার নিজের এক্সপিরিয়েন্সগুলোও আসলে পুরুষালী, এবং এখন তো ওই অর্থে ধরেন টেকনোলজি এবং আমাদের ল যেভাবে করে এনফোর্স করা হয় সেই হিসাবে আসলে মানে একজন এডুকেটেড নারীকে আর অবলা বলা চলে না, আমার যেটা নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝি। কারণ সে যদি সমস্যায় পড়ে সে জানাইতে পারে, যেন ওয়েটা আছে। কিন্তু ধরেন একটা পেট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা বাস করি, কিন্তু পেট্রিয়ার্কি কোনো সুবিধা আমার নাই। মানে আমি নারী পুরুষের সমতায় বিশ্বাস করি। তা আমি যদি আমার বাচ্চার জন্য পর্যাপ্ত মানে সম্পত্তি না রেখে মারা যাই, তাহলে দুনিয়া আমার বলবে যে তুই একটা ব্যর্থ বাবা। কিন্তু আমি তো বলি নাই যে আমার মানে এই দায়িত্বটা আমারে দাও, আমি তো বলতেছি যে লাইক আমি তো সমতায় বিশ্বাস করি, তো আমার তো সেই সুযোগটা আমার সোসাইটি দিতেছে না। তো এই যে অসঙ্গতিগুলা আছে, তো এই ঘটনাগুলো উঠে আসে, এগুলা পলিটিক্যালি কারেক্ট না, যেটা আমার জন্য একটা বিপদ। মানে এইভাবে করে গল্পগুলো বলা, বাট আমি আমার এক্সপিরিয়েন্সের প্রতি 100% সৎ থেকে লিখি, কারণ এই পোস্ট ট্রুথের যুগে এসে আসলে আপনার মানে অবজেক্টিভ ট্রুথ তৈরি করার কোনো ওয়ে নাই যদি না আপনি 100% সাবজেক্টিভ হন। আপনার নিজের যাপিত এক্সপিরিয়েন্সের প্রতি যদি আপনি 100% সৎ হয়ে লেখেন, শুধুমাত্র তাইলেই অন্য মানুষ আপনার সাথে রিলেট করতে পারবে বা পারবে না। কিন্তু আপনি সবার জন্য গ্র্যান্ড নেগেটিভ তৈরি করে ট্রাই করেন থিওরির অনুকূলে হয়ে, আমি নারীবাদী বা পুরুষবাদী অথবা আমি জাতীয়তাবাদী অথবা ধর্মবাদী, যদি আমি ন্যারেটিভ তৈরি করতে চাই, তাহলে পাঠকরা এখন অতটুকু মানে স্মার্ট যে তারা বুঝতে পারে যে আপনি একটা প্রোপাগান্ডা তৈরি করা ট্রাই করছেন, তো তারা অ্যাকসেপ্ট করবে না আর কি। অনেক সময় শিল্পীদের সৃষ্টি নিয়ে এক ধরনের অসন্তুষ্টি তৈরি হয় নিজের ভেতরে, কিংবা মনে হয় যে এইটুকু বোধহয় আরেকটু চেঞ্জ করা যেত, এইটুকু আরেকটু ডেভেলপ করা যেত। তো আপনার গল্প নিয়ে, বিশেষ করে যেটা কমনওয়েলথ শর্ট স্টোরিজে সিলেক্ট হয়েছে, সেটা নিয়ে কোনো ধরনের কোনো অসন্তুষ্টি আছে বা কোনো দুর্বলতা আপনার চোখে পড়ে, মনে হয় যে এই জায়গাটা আমি আরও একটু ভালো করতে পারতাম? হ্যাঁ, আমার যেটা মানে এটা সমস্যা বলা উচিত না, বাট ধরেন আমি যদি আরেকটু পলিটিক্যালি কারেক্ট লেখাপত্র করতাম আর কি, তাহলে হইতেছে জিনিসপত্রগুলা সোসাইটির হজম করতে সুবিধা হইতো আই থিঙ্ক। অথবা ধরেন আমি যদি ধরেন গত 17 বছরে যদি আমি ধরেন 71-এর ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে একটা মানে গল্প লিখতাম, উপন্যাস লিখতাম। মেহেরজান নামে একটা সিনেমা বানানো হয়েছিল আপনার, সেই সিনেমাটায় আসলে এক বাঙালি নারীর সাথে আপনার এক পাক আর্মির মানে আপনার একটা প্রেমের সম্পর্ক দেখানো হয়। তো এগুলো আসলে মানে আপনার প্রতিষ্ঠানগুলো নিতে পারে না, বা এগুলো তারা প্রজেক্ট করতে পারে না যে আমরা এগুলো আপহোল্ড করি। গল্পের জোর আছে, শর্ট লিস্টেড হয়েছে, কিন্তু এটা আসলে ওইখান থেকে চ্যাম্পিয়নের লেভেলে যাইতে হলে আপনার বিভিন্ন রকমের ওই ন্যারেটিভের মানে জায়গায় দাঁড়ায় আর কি আপনার করা লাগবে। যেমন কমনওয়েলথের গত বছরের যে গল্পটা চ্যাম্পিয়ন হয়েছে ওভারঅল, আপনি সেই গল্পটা দেখবেন, সেটা হচ্ছে যে মানে এক আফ্রিকান মানে দাসদের মানে তাদের ক্যারি করে নিয়ে যাওয়া হইতেছে আর কি ধরার পরে। তো তারা শেষ মুহূর্তগুলো নিজেদের লাইফে তারা হয়তো মারা যাবে, এই মোমেন্টে একজন একজন কিভাবে করে মানে সান্ত্বনা দিতেছে সেটা নিয়ে হচ্ছে গল্পটা। তো ওইটা একটা অপরাধ বোধ তো আছেই আসলে, ধরেন মানে ব্রিটিশদের, যে তারা হচ্ছে মানে এই কাজটা করছে এক সময়। তো সেই জায়গাটায় হচ্ছে এই গল্পটা হচ্ছে আপনার এক ধরনের টেম্পারিং করে বা মলম দেয় বলে হচ্ছে আপনার গল্পটা অসাধারণ স্টোরি টেলিং এর পাশাপাশি এটা হচ্ছে ওই ন্যারেটিভের সাথে অ্যালাইন করে।
তো আপনি স্টাবলিশ ন্যারেটিভের এগেনস্টে গিয়ে যদি লেখালেখি করেন, যেটা আমার একটা বড় প্রবলেম, আমি চাঁচাছোলাভাবে করে ফেলি। ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে কিছু ক্রিটিক্যাল কমেন্ট আমার গল্পের ভিতরে আছে, মিশনারিজের অ্যাক্টিভিটি নিয়ে আছে, যেগুলো হচ্ছে ধরেন মানে পলিটিক্যালি কারেক্ট না। হ্যাঁ, যেগুলো আমার মানে প্রতিষ্ঠান হয়তো গ্রহণ করতে পারে না। এটা আমার একটা বড় ত্রুটি আই থিঙ্ক। সাহিত্যিক হিসেবে এবং নিজের যে শিল্পসত্তার যে সন্তুষ্টি থাকে এক ধরনের, সেই চিন্তার জায়গা থেকে কি আপনার মনে হয় যে পলিটিক্যালি কারেক্ট হওয়াটা জরুরি? না, একদমই না, একদমই না। কোনো লেখক পুরুষকে ড্রিভেন হলে সে কোনোদিন আসলে বড় সাহিত্য প্রডিউস করতে পারে না আর কি, তার প্রতিষ্ঠান অতিক্রম করতে হবে। এটা সত্য কথা যে আমি একেবারে 100% গ্রেটফুল মানে কমনওয়েলথের কাছে। এই কারণ আমার এই জার্নিটা ধরেন গত মিনিমাম প্রথম বই পাবলিশ হয়েছে আজকে থেকে 12 বছর আগে, 11টা বই পাবলিশ হয়েছে। গত বছর আমি কালীয় কলম পুরস্কার পাইছি। তারপরও মানে ধরেন মানুষ আমাকে চিনে না, আমাকে চিনা দরকার না, আমার লেখা চিনে না, বা সাহিত্য সম্পাদকদের কাছ থেকে আমি সেই মানে ওয়ার্মথ পাই নাই যে আপনি হয়তো ভালো লেখেন, গল্প দেন আমাকে একটা, বা আমি গল্প পাঠাইছি, পাঠানোর পরে বলতেছে যে এটা হইতেছে না, অন্য একটা দেন। হইতেছে না কেন হইতেছে না বলতেছে না। তো কমনওয়েলথ ফাউন্ডেশন এই পুরস্কারটা হচ্ছে আমাকে সেই ধরেন মানে একটা যে দাঁড়ানোর জায়গা দিছে, যার পরে আসলে মানুষ আসলে আগ্রহী হয়েছে আমার ব্যাপারে বা আমার লেখাপত্রের ব্যাপারে। কিন্তু তারপর আমি মনে করি যে ধরেন মানে পুরস্কার ড্রিভেন হইলে মানে লেখকের সাড়ে সর্বনাশ। তাকে অবশ্যই মানে একটা মানে পার্সোনাল একটা জার্নির ভিতর দিয়ে যাইতে হবে। যাপিত জীবনের এক্সপিরিয়েন্স যদি আমি 100% সততার সাথে তুলে আনতে না পারি, তাহলে আমি মানে ভালো লেখক হইতে পারবো না কখনো। আবির, আপনি ভালো লেখক হন, সবচেয়ে বড় কথা আপনি আপনি যেই চিন্তা ধারণ করেন সেটা আপনার লেখায় ফুটিয়ে তুলতে পারেন। আপনি যেটা চান সেটা তুলে আসুক, সেটা সমাজের কাছে পৌঁছাক, এটা আমরা চাই। সর্বশেষ আপনি আপনার যে পাঠক আছে এবং মনিক বার্তা যারা দর্শক আছে এবং একই সঙ্গে যারা লেখালেখিতে আগ্রহী, লেখালেখি করছেন, সবার জন্য আপনি কি বার্তা দিবেন? তো লেখালেখি যারা করছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, কারণ এটা হচ্ছে ভিতরের একটা তাড়না থেকে আসে। তো এই তাড়নাটা থাকলে মানুষ লিখবে, আর যদি তাড়না না থাকে, লেখালেখি করে এখন মানে ফেমাস হওয়া যায় না। লেখালেখি করে ফেমাস হওয়া উচিতও না, কারণ লেখালেখি করে ফেমাস হলে যে ঝামেলাটা হয়, তখন আপনার সবাই চায় যে তাদের মতো করে আপনার সাইজ করে নিতে আর কি, সবাই আপনাকে কাছে টানবে, তাদের ন্যারেটিভটা আপনাকে দিয়ে এইভাবে লিখে দেন। তাদের ন্যারেটিভটা আপনাকে দিয়ে এস্টাবলিশ করানো ট্রাই করবে। সো লেখকের আসলে যতদিন মানে সে মানে ব্যক্তিগতভাবে, যেমন ধরেন আমি গত মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে যে অ্যাটেনশনগুলো পাইছি, এগুলো অনেকটাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে। আমার যে ধরেন 12টা বই আছে বা 11টা বই আছে, সেই বইগুলো কী নিয়ে, আমি কী নিয়ে লিখছি, এটা নিয়ে কিন্তু আগ্রহ খুব কম জায়গায় আমি দেখছি। অথবা আমার বইয়ের বিক্রি যে হু হু করে বেড়ে গেছে তাও না। বুঝছেন তো, এই আসলে সেলিব্রিটি হুড দিয়ে লেখকের অ্যাটলিস্ট কোনো কাজ নেই। এটা সিনে তারকাদের হয়তো দরকার হলে হইতে পারে। এটা গেল হচ্ছে আপনার মানে লেখকদের উদ্দেশ্যে, যে এটা খুব একটা সেক্লুডেড এবং সেক্রেট জার্নি হিসেবে যদি রাখা হয় বেটার। আর হচ্ছে পাঠকদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে মানে আপনারা পুরস্কার বেসিসে আই থিঙ্ক মানে পাঠক মানে রাইটার সিলেক্ট না করলে আই থিঙ্ক মানে আপনারা কম ক্ষতিগ্রস্ত হবেন আর কি। মানে যে কোনো একটা রাইটার, সে যদি আজকে 10-15 বছর ধরে তার একটা জার্নি থাকে, সে মেহনত করতেছে একটা লাইনে, সে মেহনতের একটা ভ্যালু আছে। তো একটা কথা বলে হুমায়ুন আহমেদের পরে রাইটার নাই, এটা হুমায়ুন আহমেদ তার নিজের রিডারই তৈরি করে গেছেন। যেমন ধরেন একটা পার্টিকুলার পত্রিকার একটা রিডার গোষ্ঠী থাকে, হুমায়ুন আহমেদের পাঠক গোষ্ঠী মানে কতটুকু হুমায়ুন আহমেদের অতিক্রম করে ইলিয়াসের দিকে ঝুঁকছেন বা শহীদুল জহিরের দিকে ঝুঁকছেন, বা হালামুলে শাহিন আক্তার আপার সাহিত্য নিয়ে তাদের আগ্রহ আছে, আমি জানি না। হ্যাঁ, তো অনেক কিছুই হইতেছে, জাস্ট একটু সৎ থেকে বা কোয়ারির জায়গাটা, কোয়েস্টের জায়গাটা একটু সৎ থেকে সব পাঠককে সুযোগ দেওয়া। কারণ আমরা তো আপনাদের জন্যই লিখি, সত্য কথা যেটা, মানে বাংলা ভাষী পাঠকদের জন্যই লিখি। না হলে যেটা হয় ফ্রাস্ট্রেশন তৈরি হয়। মানে এই পুরস্কারটার পরে আমার আসলে এখন একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে আমি আসলে হয়তো ইংরেজিতে লিখলে আমার মানে ভালো হবে, মানে ভবিষ্যতের জার্নিটা যতটুকু অ্যাটলিস্ট 50-50 ইংরেজিতে চলে যাওয়া। কারণ আমি এই পুরস্কারের পরেও বাংলাদেশের সাহিত্যের যে রাজনীতিটা আছে, আমি সেটা সুপারসিড করতে পারবো না। অনেকগুলো মিডিয়া কিন্তু আমাকে টোটালি, আমাকে না মানে আমাদের খবরটাকে টোটালি মানে আপনার বয়কট করছে। কোনো মানে মানে আমি কোনো রিজন বুঝি নাই, কারণ এটা কি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে দুটো গল্প, আলোচনায় আসা অ্যাটলিস্ট 1-2 লাইন হলে আসা উচিত ছিল। তো এই জিনিসটা তো এখনও আছে, এবং আমি জানি যে আমার বাকি জীবন আমার ক্যারি করতে হবে। মানে এটা পিছন থেকে চলে আসা একটা জিনিস যেটা ক্যারি করতে হবে। এটা অতিক্রম করার ওয়ে হচ্ছে যে ধরেন একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজে লেখা। কারণ মানে পাশ্চাত্যের আসলে আগ্রহ আছে যে গ্লোবাল সাউথ এশিয়ায় কি কি ঘটনা ঘটতেছে সেটা জানা। হ্যাঁ, জানার অনেস্ট কোয়ারির সাথে, তাদের এটার ভিতরে ওই অর্থে মানে আপনার মানে কোনো একটা ফেকনেস নাই। তো সেই জায়গা থেকে আমি যদি আসলে মানে যেই মেহনতটা আমি বাংলায় করছি, সেই মেহনতটা আমি ইংরেজিতে যদি গত 15 বছর করতাম, তাহলে
মানে হয়তো আজকে আমার 2টা থেকে 3টা বই থাকতো ইংরেজিতে। তো এটা আমার একটা প্ল্যানের ভিতরেই আছে যে আমি আসলে অন্তত 50% লেখা আমি কনভার্ট করে ইংরেজিতে চলে যাব। তাহলে কি আমরা আগামীতে আপনার মৌলিক ইংরেজি সাহিত্যের বই পাচ্ছি? হ্যাঁ, হোপফুলি, কেন না? অবশ্যই, অবশ্যই। আবির, আপনি যে ভাষায় সাহিত্য চর্চা করেন আমরা আসলে পড়তে চাই। আমরা চাই যে আপনার এই লেখক সত্তার যাপনটা খুব সুন্দরভাবে যাক, মসৃণভাবে যাক, এটাই আমাদের কামনা। অসংখ্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বণিক বার্তায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বণিক বার্তাকেও ধন্যবাদ এবং যারা শুনলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ।